দলের এমপি গাজী নজরুল ইসলামের পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আজ চিঠি দেবে জামায়াত। পর্যালোচনার পর সিদ্ধান্ত ইসির। থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বন্যার পানি নামতেই বেড়েছে দাপট। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গ্যাস সরবরাহে বিঘ্ন। সিএনজির জন্য ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ লাইন। 2-1 দিনেই স্বাভাবিক হবে বলছে মন্ত্রণালয়। সংস্কারে বরাদ্দ ছিল 7.5 কোটি টাকা, তবে বাস্তবে কাজ হয়নি। বরিশাল সিটি কর্পোরেশনের ভবনের টাকা গেল কোথায়? ঘুরপাক খাচ্ছে প্রশ্ন। ফের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। পুলিশি দমন পীড়নের জন্য নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার দাবি রাহুল গান্ধীর। এবং বিশ্বকাপ ফুটবলে খেলে না বাংলাদেশ, তবে সমর্থনের ঘোড়দৌড়ের রেকর্ড। হানাহানি আর মৃত্যুর ঘটনায় অবস্থান শীর্ষে। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কারের আগে গাজী নজরুল ইসলামের নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ জনগণ। উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়। সংসদ সদস্য পদ বাতিল করা সহ শাস্তিরও দাবি জানান তারা। এদিকে ভিডিও ফাঁসের সন্দেহে ড্রাইভার ওবায়দুর রহমানকে মারধরের অভিযোগে গাজী নজরুল সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে শ্যামনগরের বাসিন্দারা। বুধবার বেলা 11টায় শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন সচেতন নাগরিক সমাজ। এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরাও। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুখে ধর্মের দোহাই দিয়ে ভোট আদায় করলেও চারিত্রিকভাবে অসৎ গাজী নজরুল ইসলাম। উনি ঢাকায় মেয়ে সহ ধরা পড়ে যে অনৈতিক কাজ করছে, এটা টোটাল শ্যামনগরকে কলঙ্কিত করছে। আমাদের যে এমপি হয়েছে সেই এমপি কোনো মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। ধর্মকে পুঁজি করে সবথেকে কলঙ্কিত করেছে, ধর্মের দোহাই দিয়ে ভোট দিচ্ছে। এই ধর্মান্ধদেরকে আমরা শ্যামনগরে আর দেখতে চাই না। এমপিকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করেন বিক্ষুব্ধরা। অবিলম্বে সংসদ সদস্য পদ বাতিল সহ তাকে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানানো হয়। মানুষ আজ থেকে গাজী নজরুলের নামের শেষে এমপি এই শব্দটা উচ্চারণ করতে চায় না। শ্যামনগরের মানুষ গাজী নজরুলকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। সমাজকে উনি কলঙ্কিত করেছেন, এই কলঙ্কের আমরা বিচার চাই। এর পদকে শূন্য করে এই আসনে আবার পুনরায় নির্বাচন চাচ্ছি। পরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে গাজী নজরুল ইসলাম সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা হয়েছে। ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন মামলার বাদী ওবায়দুর রহমান। এ ঘটনায় আমিনুর রহমান নামে একজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। অক্টোবরে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগস্টে দেয়া হবে তফসিল। বুধবার এক ব্রিফিংয়ে কথা জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আগের নির্বাচনগুলো যেভাবে বিভিন্ন ধাপে করা হয়েছে এবারও সেভাবেই ধাপগুলো সাজানো হবে। তবে যেসব জায়গায় জনপ্রতিনিধি নিয়োগের মেয়াদ শেষ হয়েছে সেগুলো প্রাধান্য পাবে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধনের সুপারিশ তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাইকোর্টের রুলের বিষয়ে বলেন, বিদ্যমান আইন ও পার্শ্ববর্তী দেশগুলো কি করেছে সেগুলো বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনগুলো করার প্রস্তুতি নিচ্ছি এবং আমরা প্রস্তুত। আমরা আশা রাখি যে অক্টোবরে হয়তো ফার্স্ট ফেজের নির্বাচন আমরা করতে পারবো। আগস্টের ভিতরে আমরা হয়তো বা শিডিউল ডিক্লেয়ার করার ব্যবস্থা নিতে পারবো।
গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টির সঙ্গে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। সেই সাথে পাল্টেছে এডিস মশাবাহিত এই রোগের ধরনও। আক্রান্ত ৯১% শরীরে মিলেছে ডেন V3। বিশেষজ্ঞদের আশঙ্কা, এবারের ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তাদের অভিযোগ, ডেঙ্গু মোকাবিলায় যুগপৎ কোনো উদ্যোগ নেয়নি সরকার। শুধু রাজধানী নয়, ডেঙ্গুর দাপট এখন অন্যান্য জেলা শহরেও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর দেশজুড়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের সংখ্যা ১১,০০০-এর কাছাকাছি। মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু সংক্রমণের এই উচ্চ হার চলবে সেপ্টেম্বর পর্যন্ত। নতুন আতঙ্ক ডেঙ্গুর ধরন নিয়ে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR-এর এক জরিপে পরীক্ষিত নমুনার ৯১% মিলেছে ডেঙ্গুর ডেন V3 সেরোটাইপ। ডেন V2 পাওয়া গেছে বাকি ৯%। প্রতিনিয়তই ভাইরাস তার স্বভাব পরিবর্তন করে এবং রোগের লক্ষণে পরিবর্তন চলে আসে। এবারের ডেঙ্গুর ভয়াবহতা অনেক বাড়তে পারে হামে আক্রান্ত হওয়ার কারণে 2 থেকে 3 বছরের জন্য বিপুল সংখ্যক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে এখন যাদের ডেঙ্গু হবে, সেই হামে আক্রান্তদের, তাদের একটি অংশ কিন্তু জটিল অবস্থায় পড়তে পারে। এখন পর্যন্ত সারা দেশে এডিস মশা নিয়ন্ত্রণের জন্য রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত কোনো যুগপৎ কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ডেন V3-র বিস্তারের ফলে শক সিনড্রোম ও অন্যান্য জটিলতার ঝুঁকি বাড়ছে। তাই চিকিৎসকদের প্রশিক্ষণ জরুরি। আমাদের যেটা গাইডলাইন আছে, আমাদের সারা দেশ জুড়ে ডাক্তার নার্সদের এর উপর একটা ওরিয়েন্টেশন দেয়া। বিশেষ করে আমাদের উপজেলা, জেলার যে ডাক্তার নার্সরা আছে, তাদেরকে যদি আমরা এই ওরিয়েন্টেশনটা দেই, তাহলে প্রারম্ভিকভাবেই আমাদের ঢাকার হাসপাতালগুলোতে রোগী আসার চাপ কমে যাবে, ICU-তে রোগী কম যাবে এবং মৃত্যু কম হবে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাহসিনা জেসি, DBC নিউজ, ঢাকা। চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের প্রথম ২১ দিনেই আক্রান্ত ৩ শতাধিক মানুষ। নগরীর চেয়ে উপজেলাগুলোতেই সংক্রমণ বেশি হওয়ায় বাড়ছে সংখ্যা। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করছেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সরকারিভাবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামে বন্যার পানি নামতেই বেড়েছে ডেঙ্গুর দাপট। বিভিন্ন হাসপাতালে গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও সংশ্লিষ্টদের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চলতি মাসের প্রথম ২১ দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩০৫ জনে। আর চলতি বছরে এই পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬০৩ জন আর প্রাণ হারিয়েছেন ২ জন। নগরীর তুলনায় উপজেলাগুলোতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। সামনে বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রিভেনশনের দিকে নজর দিতেই হবে, কোনো শর্টকাট নেই, কোনো বিকল্প কিছু নেই, এটা করতেই হবে। না হয় আপনি রোগী বাড়তেই থাকবে। ফ্লুইড ম্যানেজমেন্ট যদি কারো লাগে, তখন আমরা ফ্লুইড ম্যানেজমেন্টের দিকে যাব। কারো যদি প্লাজমা কমে যায়, প্লাজমা সব দিবে। যদি কারো প্লাটেলেট লাগে, প্লাটেলেট। সব ব্যবস্থা কিন্তু আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ আছে। ডেঙ্গু রোগীর চাপ সামলাতে সরকারি হাসপাতালগুলোতে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সব উপজেলার মধ্যে আমরা বিশেষ বার্তা দিয়েছি। ডেঙ্গু কর্নারগুলো আপডেট করার জন্য আমরা বলে দিয়েছি। সপ্তাহে প্রতি শনিবার বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন দিবস পালন করছি আমরা, এবং সে আলোকে প্রতিটি হাসপাতাল, প্রতিটি বাসা, অফিস, সব জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এদিকে মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি দপ্তরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের কথা বলছে জেলা প্রশাসন। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরবাসীকে নিজ নিজ জায়গা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন নগর পিতা। ৬০০ মেট্রিক টন ময়লা আমরা অ্যানালাইসিস করেছি বাসার, আর ৪০০ মেট্রিক টন ময়লা গণপরিবহন। তো এগুলো আলটিমেটলি কোথায় যায়? রাস্তা থেকে নালা, নালা থেকে খাল, খাল থেকে নদী, কর্ণফুলী নদী দূষণ হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নগরবাসীকে আরও সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। DBC নিউজ ডেস্ক। LNG টার্মিনালে ত্রুটিতে রাজধানীতে কয়েকদিন ধরে বাসাবাড়ি সহ CNG ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে রিফুয়েলিং স্টেশনগুলোতে CNGর জন্য বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন।
চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। কয়েক মাস আগে মধ্যপ্রাচ্য সংকটের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ধীরে ধীরে কেটে গেলেও এবার নতুন করে সিএনজির সংকট নিয়ে শঙ্কিত তারা। এদিকে কমিশন বাড়ানোর দাবিতে 30 জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। দাবি পূরণ না হলে 23 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধেরও ঘোষণা দিয়েছে সংগঠনটি। আমরা তো পাইতাছি না, আমরা গ্যাস কি করবো? এই সরকারের দুটো নজর দিত তা আমরা সব থেকে ভালো হইতো আর কি। আমাদের এটা ভোগান্তি করা শুরু করছে না, জ্বালানি তেলের কেমন একটা কাণ্ড করছিল। 1.5 ঘন্টা রাখার পরে 8টার সময় গাড়ি ঠেলিয়ে নিয়ে এই লাইনে দাঁড়াইছি। 800 টাকা ভাড়া মারছি ভাই, আর গাড়ি চালামো কেমনি? গ্যাসে ছিল না। বরিশাল সিটি কর্পোরেশনের ভবন সংস্কারে বরাদ্দ ছিল 7 কোটি 42 লাখ টাকা, কিন্তু যে ভবনের সংস্কারের নামে এই ব্যয়ের হিসাব দেখানো হয়েছে সেই ভবন এখনো আগুনে পোড়া ধ্বংসস্তূপ। একই সাথে বাজেটে সংস্কারের জন্য যুক্ত অন্য ভবনও দেখেনি আলোর মুখ। তাহলে বরাদ্দের কোটি কোটি টাকা গেল কোথায়? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরবাসীর মনে। এই ভবনেই ছিল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের দপ্তর, হিসাব শাখা, পরিকল্পনা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার দেয়া আগুনে নিচতলা থেকে 5ম তলা পর্যন্ত ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও দাঁড়িয়ে আছে সেই ধ্বংসস্তূপ। অথচ ডিবিসির অনুসন্ধান বলছে সাবেক সিটি কর্পোরেশনের প্রশাসক রায়হান কাউসারের সময় 2025-26 অর্থ বছরের বাজেটে 2024-25 অর্থ বছরের সংশোধিত হিসাবে অ্যানেক্স ভবন ও অন্যান্য ভবন মেরামত এবং সংস্কারে ব্যয় ধরা হয়েছে 7 কোটি 42 লাখ টাকা। নথি বলছে বাজেটের অর্থ ব্যয় হয়েছে, কিন্তু মাঠ ঘুরে দেখা যায় সংস্কারের কোনো বাস্তব চিহ্নই নেই। আমরা শুধু অ্যানেক্স ভবনই নয়, একই বাজেটে সংস্কারের জন্য যুক্ত থাকা অন্য ভবনগুলো ঘুরে দেখব এবং সেখানকার চিত্র তুলে ধরব। সিটি কর্পোরেশনের নগর ভবন, আমানতগঞ্জের যান্ত্রিক শাখা, পানি শাখা এবং নগরের উপস্বাস্থ্য কমপ্লেক্স। অনুসন্ধানে এসব স্থাপনাতেও ওই সময়ের মধ্যে বড় ধরনের কোনো সংস্কার কাজের দৃশ্যমান প্রমাণ পাওয়া যায়নি। 5ই আগস্টের পরে এ ভবনের কোনো সংস্কার হয়নি, বরঞ্চ এর লোহা লক্ষ টিন খুলে রাস্তায় পড়ছে। এতে অনেক সময় দুর্ঘটনারও শিকার হচ্ছে। এটা দ্রুত হয় সংস্কার করুক, না হয় ভেঙে ফেলুক। তাহলে নথিতে দেখানো টাকার ব্যয়ের হিসাব কোথায়? এ প্রশ্নের উত্তর জানতে যাওয়া হয় বরিশাল সিটি কর্পোরেশনের হিসাব শাখায়। পাওয়া যায়নি হিসাব রক্ষণ কর্মকর্তাকে। এরপরে যাওয়া হয় প্রধান নির্বাহীর কক্ষে। বাজেটটা ছিল বিল্ডিং কোড, যে কোনো বিল্ডিং এরকম সুনির্দিষ্ট নাই যে আমরা এই ভবনের জন্য আলাদা করে বরাদ্দ, এরকম না। বিল্ডিং কোড খরচটা আমরা এই ভবনের জন্য করতে পারি। আমার যতগুলো বিল্ডিং মানে ভবন টবন আছে এই সব খাতে আমরা টাকাটা খরচ করতে পারি। এবং এটা যদি আমরা প্রয়োজন না, আমরা তো পারমিশন নিয়ে মিনিস্ট্রির সাথে যোগাযোগ করে এই বাজেটটা সংশোধন করার সুযোগ অপশন আছে। আমরা যে টাকাটা দিচ্ছি ওই হিসেবে আমরা সংশোধন করে এই ট্রিটমেন্ট প্লান্টে খরচ করছি, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচ করেছি। তবে এখানেই উঠছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি অর্থ অন্য খাতে ব্যয় করা হয়ে থাকে, তাহলে বাজেটে ভবন সংস্কার বাবদ ব্যয় দেখানো হলো কেন? কোন কোন খাতে সেই অর্থ ব্যয় হয়েছে? সেই ব্যয়ের কার্যাদেশ, অনুমোদন এবং বিল ভাউচার কোথায়? প্রধান নির্বাহী হিসাব শাখা থেকে তথ্য নিতে বললেও সেখান থেকে আসে ভিন্ন জবাব। আমি দেবো না বলে নাই, তথ্যটা আমাদের কাছে যেটা আছে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে এবং অনুমতি নিচ্ছেন যে আমরা এই খাতের ব্যয় এইখানে করব, সেটা তো মন্ত্রণালয় থেকে একটা অনেক টাকা দিয়ে পাঠাইছে। জনগণের টাকার প্রতিটি হিসাব প্রকাশ ও ব্যয় স্বচ্ছতা নিশ্চিতের দাবি সুশীল সমাজের। ভবনের সংস্কারের জন্য যে বাজেট দিয়ে তারা যে কথাটা বলছে এবং ব্যয়ের খাত যেখানে দেখাইছে সেই তুলনায় কিন্তু সেইটার কোনো কিছু পরিলক্ষিত হয়নি এবং পরবর্তী তদন্তে দেখা গেছে যে সেরকম কোনো এই খাতে কোনো ব্যয় সেরকম হয়নি। তো এই ঠিক আসলে একটি অনিয়ম এবং আমি মনে করি যে এটি যথাযথ তদন্ত হওয়া দরকার। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান বর্তমান প্রশাসক। সবকিছু সুষ্ঠু সুন্দরভাবে আমরা তদন্ত করে জনস্বার্থে যা দরকার সেটাই আমরা করব।
যদি অনিয়ম হয়ে থাকে সেটা খতিয়ে দেখব। নথির হিসাব আর বাস্তবতার এই অসঙ্গতির ব্যাখ্যা চায় নগরবাসী। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। মেঘালয় পাহাড় বেষ্টিত সীমান্তে জনপদ সিলেট প্রতি বছরই কম বেশি আক্রান্ত হয় বন্যা ও জলাবদ্ধতায়। 2022-এর ভয়াল বন্যার পর এতটা বড় দুর্যোগের কবলে না পড়লেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না নগরবাসীর। প্রশ্ন, কতটা প্রস্তুত জলাবদ্ধতা কিংবা বন্যা মোকাবিলায়? নগর ভবন বলছে, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় চলছে নানামুখী তৎপরতা। লক্ষ্য, সিলেটের ছড়া ও খালের পানি প্রবাহ দূষণমুক্ত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামের জলাবদ্ধতায় ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। আচমকা এমন দুর্যোগ ভাবিয়ে তোলে রাষ্ট্রকেও। এখন প্রশ্ন, এমন পরিস্থিতি মোকাবিলায় কতটা প্রস্তুত কর্তৃপক্ষ? একই প্রশ্ন সিলেটবাসীর মাঝেও, যেখানে এখনও 2022 সালের ভয়াবহ বন্যার ক্ষত শুকায়নি। তার উপর সিলেট বৃষ্টির জনপদ, চেরাপুঞ্জির নিকটতম প্রতিবেশী। দুশ্চিন্তা তাই একটু বেশি, যদিও চলতি মৌসুমে বৃষ্টিপাত কিংবা ঢলে বড় ধরনের বন্যা বা জলাবদ্ধতার কবলে পড়েনি সিলেট। এই পরিস্থিতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে বিভিন্ন প্রকল্পের কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। মে মাসে সিলেট সফরে দীর্ঘমেয়াদী একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। স্বল্পমেয়াদে চলছে ছড়া খালে পানি প্রবাহ নিরবচ্ছিন্ন করার নানা কার্যক্রম। এরই মধ্যে উদ্ধার করে আবর্জনামুক্ত করা হয়েছে বেশ কিছু দিঘি ও জলাধার। কেউ যদি খালের পাড়ে অবৈধ দখল করে কোনো একটা অনেক টাকা, কোটি টাকা খরচ করে একটা ভবন করে ফেলে, টুডে অর টুমোরো সেটা কিন্তু ভাঙা হইতে পারে। আমরা একটা বড় একটা প্রকল্প করছি, সেটা হচ্ছে ছড়াগুলি খনন, ছড়াতে যেন আর কেউ ময়লা না ফালায়, এটার দিকে উৎসাহিত করছি। খোঁজারখোলা পুকুরটা আমরা পোষে করেছি এবং সামনের দিনগুলোতে আরও যে সকল জলাশয়গুলো আছে যেগুলো বর্জ্য বা কচুরিপানায় এখন ভরা, সেগুলোতে আমরা অবশ্যই পরিষ্কার করব। সমান্তরালে থেমে নেই দখল দূষণ। তবে জলাবদ্ধতা ও দূষণের ভোগান্তি থেকে মুক্তির কথা ভাবছেন খোদ নাগরিকরাই। ছড়া কিছু আটাইল আছে, কিন্তু যখন পানি ফুলা দেয় তখন আমরা এদিকে পানি ছড়া গিয়া বইরে গিয়া বাড়ি ঘর মানুষের পানি উঠে যায়। রাস্তার ড্রেনের ময়লা আবর্জনা, কেউ রাস্তার খান্দাত বাথরুম করিয়া বিভিন্ন মহিলা, এখন এই পানিগুলা দূষিত হয়ে গেছে। বস্তাটা লইবা ফালাইলো, শেষ গেল কি এগুলো কেউ আপনার করে না, আপনার অভিযোগ জানায় না, যার কারণে গিয়ে এটা লাগানো হয়। সম্ভাব্য দুর্যোগের বিষয়টি প্রাধান্য দিয়ে আইনের কঠোর প্রয়োগের দিকেও ঝুঁকছে নগর ভবন। দূষণকারী ও দখলদার দমনে 3 মাসের আলটিমেটাম দিয়েছেন সিসি প্রশাসক। আমরা চাই যে সিলেট শহরটাকে একটা দূষিত মুক্ত পানি প্রবাহ চালু করা এবং ছড়াগুলোকে পুনরুদ্ধার করা, সেই কাজগুলো আমরা শুরু করেছি, সেটা অব্যাহত থাকবে। পরিবেশ কর্মীরা মনে করেন, প্রকল্পের সৌন্দর্য বর্ধনের নামে ছড়া ও খালগুলোকে ইটপাথরে আবদ্ধ করলে হতে পারে হিতে বিপরীত। সৌন্দর্য বর্ধনের নামে যদি দিঘির চতুর্দিকে পাকা করা হয় বা ছড়ার চতুর্দিকে পাকা করা হয়, সেটি অনেক সময় বিজ্ঞানসম্মত না। এটা একটা পানির একটা রিজার্ভার, পানি শোষণ ক্ষমতা আছে, সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। পরিবেশ কর্মীরা বলছেন, সিলেটে গত কয়েক দশকে ছড়া, খাল ও দিঘির মতো জলাধার কমেছে অর্ধেকেরও বেশি। জলাবদ্ধতা বন্যার চোখ রাঙানো কিংবা দূষণমুক্ত নগরীর একটু উদাহরণ হতে পারে এই ওয়াকওয়েটি। সংশ্লিষ্টরা বলছেন, কেবলমাত্র দূষণ মুক্ত নয়, পাশাপাশি ছড়াগুলোকে করতে হবে দখলমুক্ত, ফিরিয়ে দিতে হবে তার আগের আয়তন। তাহলেই এসব বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে, যোগ হবে নগরীতে বাড়তি সৌন্দর্য। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। টানা বর্ষণ ও পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পার্বত্য জেলার রাঙামাটির সড়ক উপসড়কগুলোতে। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে জেলার 6টি সড়কের 26টি স্থানে প্রায় 3 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয় এরই মধ্যে চাওয়া হয়েছে বরাদ্দ। টানা বর্ষণ ও পাহাড়ি ধসে বেহাল রাঙামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও মাটি সরে দেবে গেছে সড়ক। সড়ক ও জনপদ বিভাগের তথ্য মতে রাঙামাটির 6টি সড়কের 26টি স্থানে 2.85 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক, রাঙামাটি খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক, রাঙামাটি বান্দরবন সড়ক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের ঢালাই ও সড়ক রক্ষা দেয়াল ধসে গেছে। এতে সড়ক খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে 9 কোটি। এছাড়া 5 উপজেলায় 60 কিলোমিটার গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে স্বল্পমেয়াদী সংস্কারের জন্য প্রাথমিক ব্যয় নির্ধারণ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। রাঙ্গামাটি সড়ক বিভাগে এখানে অতি বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয়েছে। প্রাথমিকভাবে আমরা যে অ্যাসেসমেন্ট করেছি সেখানে 9 কোটি টাকার একটা ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে কর্তৃপক্ষকে আমাদের এই অ্যাসেসমেন্টটা পাঠিয়েছি যেন ভবিষ্যতে এটা রিস্টোর করা যায় এবং মেইনটেনেন্স করা যায়। জেলা প্রশাসক জানান ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারে নেওয়া হচ্ছে ব্যবস্থা। গ্রামীণ সড়ক এবং রোড সাইড সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে 550 কিলোমিটার, সবগুলোই আমরা পর্যালোচনা করছি এবং খুব দ্রুততার সাথে কিভাবে আবার সচল করা যায়, আবার ব্যবহারযোগ্য করা যায় সেটা নিয়ে আমরা সবাই একযোগে কাজ করছি। জনদুর্ভোগ লাঘবে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত সংস্কার হবে সড়ক, এমনটাই প্রত্যাশা জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর ভাসানটেক এলাকার বাসিন্দা কাউসার মোল্লা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী সুমা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত 17 জুলাই রাত 11:30টার দিকে সাইফুল নামে এক ব্যক্তি মোবাইল ফোনে কল করে কাউসারকে বাসা থেকে ডেকে নিয়ে যান। রাত 12:30টার দিকে ভাসানটেকের 3 নম্বর দামালকোট এলাকা থেকে কাউসারকে তুলে নিয়ে রবিউল ইসলাম সুমনের নির্দেশে একটি বাসার 2য় তলায় নেওয়া হয়। সেখানে রড ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দামালকোট এলাকায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। কাউসারকে উদ্ধার করে রাত 2:30টার দিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায় সে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত দিল্লির যন্তর মন্তরের সামনে অব্যাহত থাকবে আন্দোলন। ককরোচ জনতা পার্টি সিজেপির মুখপাত্ররা জানিয়েছেন গণমাধ্যমকে। এর মধ্যে ঘটনাস্থলে ফিরে এসেছেন বহু আহত আন্দোলনকারীরা। আহত বিক্ষোভকারীদের অভিযোগ, 20 জুলাই পুলিশের অভিযানে তারা মারাত্মকভাবে আহত হন এবং অনেকের মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী হারিয়ে যায়। দিল্লি পুলিশের দাবি, ওই দিনের সংঘর্ষে 118 জনের বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও দেখতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। অন্যদিকে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার আশ্বাস মিললে তিনি অনশন প্রত্যাহার করবেন। তবে সিজেপি স্পষ্ট করেছে, ঘটনাস্থলে স্বেচ্ছাসেবীরা ওষুধ বিতরণের কাজ চালিয়ে যাচ্ছেন। টানা 12 দিনের মতো ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী দেশটির বুশেহর, আহওয়াজ এবং সিরিক শহরে তীব্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজে আঘাত করা হলে ইরানের সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানের আত্মরক্ষা নীতি হবে পাল্টা হামলা। অন্যদিকে সামুদ্রিক সীমায় সংকট আরও বাড়িয়ে তুলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার পরপরই লোহিত সাগরে দেশটির 2টি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ পাবে রিয়াদ। তবে সাবেক শীর্ষ কূটনীতিক মার্টিন গ্রিফিথস সতর্ক করে বলেছেন, চলতি সংঘাত বন্ধের জন্য কূটনীতির চেয়ে কার্যকর আর কোনো পথ নেই। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।